বছরের শেষে দাঁড়িয়ে আমার একটা গভীর উপলব্ধি হলো জানো। আর সেটাই আমার মনে হলো যে তোমাদের সাথে, সকলের সাথে শেয়ার করি। উপলব্ধিটা কেমন বলি। আমাদের এই মুহূর্তে আমাদের চারপাশে তো অনেক পরিচিত মানুষ, সোশ্যাল মিডিয়ার সুবাদে হোক, নানান অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত থাকার সুবাদে হোক, অনেক অনেক স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, প্রচুর মানুষ। এবং আমরা বেশ গর্ব করে বলি আমার ফেসবুকে এত এত ফলোয়ার আছে, আমার সঙ্গে তার একটা গাঁটছড়া বাঁধা আছে, সম্পর্কের গাঁটছড়ায় বাঁধা আমরা বলতে ভালোবাসি। তাই সকাল হলেই সুপ্রভাত লেখা শুভেচ্ছা বার্তার ঢেউ এসে আছড়ে পড়ে ফেসবুকের পেজে। রাত্রিবেলা শুতে যাওয়ার সময়ও সেই শুভেচ্ছা বার্তা। সম্পর্ক যখন একটা গভীরে যায় তখনই তো এই আদান প্রদানটা সম্ভব। আমরা ভেবে নিই এই আদান প্রদান করতে করতে, গল্প করতে করতে, ফোনালাপ করতে করতে আমাদের ভেতরে বোধহয় একটা সুসম্পর্কের চারা গাছ জন্মাচ্ছে। সেই চারা গাছটা স্বপ্ন দেখি সেই চারা গাছটা একদিন ফলবতী হবে, তারপর বৃক্ষ হবে। এই সম্পর্কটা আমার সঙ্গে টিকে গেল, কারণ প্রত্যেকটা মানুষই ভালোবাসার কাঙাল, তাই তো? ভালোবাসার কাঙাল, ভালোবাসা পেতে চায় প্রত্যেকটি মানুষ। কিন্তু ওইখানেই আমাদের সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়। আপনি যার সঙ্গে যার সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে পড়লেন, তাকে কি আপনি সত্যি সত্যি ঠিকভাবে চেনেন? না, কখনোই চেনেন না। কারণ আপনি তাকে সঠিকভাবে চিনতে পারবেন যখন ওর রাগটা দেখতে পারবেন। সাধারণ সম্পর্কের সময় যখন কথোপকথন হয়, একটা সুসম্পর্কে যখন কথোপকথন চলে, তখন কিন্তু সব কথা আমরা প্রকাশ করি না। আমার ভালো লাগা, মন্দ লাগা সব কিছু কিন্তু আমরা প্রকাশ করি না, মুখে বলি না। সেগুলো আমরা জমিয়ে রাখি। খারাপ লাগাগুলো খুব জমিয়ে রাখি। বলি না কেন? না, বলি না সামাজিক সৌজন্যের কারণে, অথবা সম্পর্কটাকে আরও কয়েকদিন টিকিয়ে রাখার সুবাদে, কিংবা ভদ্রতার মুখোশ পরে আছি। ভদ্রতার মুখোশ পরে আমরা এমন সুন্দর একটা সম্পর্কে মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলি, বা একটা সম্পর্কের আবরণে দুটো মানুষ কাছাকাছি আসে যে সে টেরটিও পায় না এই সম্পর্কের গভীরতা কতটা। সাইকোলজিক্যালি বলতে গেলে বলতে হয়, রাগ হলো এমন একটা আবেগ বা মুহূর্ত যেটা যেটা মানুষের ভেতরের সমস্ত কথাকে আত্মপ্রকাশ করিয়ে ফেলে। মানে রাগ হলো এমন একটা আবেগ বা মুহূর্ত যখন মানুষ ভেতরে জমে থাকা সমস্ত ক্ষোভ বা রাগ বা পুঞ্জীভূত লাভা উদ্গার হয়। সে কিন্তু এই সমস্ত কথাগুলো ইচ্ছাকৃতভাবে বলে না, কিন্তু রাগ হলে তো তার হিতাহিত জ্ঞান থাকে না, চিন্তার ফিল্টারটা কাজ করে না, তখন সব বেরিয়ে যায়। এই যেমন ধরো না, কোনো এক আত্মীয়ের সঙ্গে হয়তো তোমার খুব সুসম্পর্ক, আসা যাওয়া, খাওয়া দাওয়া, শোয়া বসা, বেড়াতে যাওয়া, সমস্ত কিছু হচ্ছে, আর ভাবছো আহা কি ভালোই না আমাদের দুজনের সম্পর্ক, কি মধুর সম্পর্ক দুজনের মধ্যে গড়ে উঠেছে।
কিন্তু একদিন হঠাৎ করে মানে সেই আত্মীয় তোমাকে কোনো একটা কারণে হঠাৎ বলে ফেললো, তোমার মা বাবার কোনো ঠিক নেই, তুমি আর এত ভালো হবে কি করে। এই যে একটা কথা সে বলে ফেললো, একটা বাক্য যে তিনি বলে ফেললেন, ভাবো তো এই কথাটা কি এই মুহূর্তে তার মনে জন্ম নিয়েছে, না বহুদিনের পুষে রাখা আম, কথাগুলো বা ক্ষোভগুলো থেকে জন্ম হয়েছে। এতদিনের পুষে রাখা ক্ষোভগুলোরই আউটবার্স্ট আজকে, তাই না? চিন্তার বিষয় যে প্রেমিক প্রেমিকা, এত বিচ্ছেদ, এত এই, কত প্রেমিক কত আত্মপ্রচার করেছে, আমি এই আমি সেই, হ্যানা ত্যানা, তোকে এই করবো ওই করবো, তোকে না পেলে ডট 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 ডট, অজস্র। হঠাৎ একদিন সে বলল, তুই জীবনে এসেই আমার জীবনের সর্বনাশ ঘটিয়েছিস, আমার জীবনটাকে নষ্ট করে দিলি, তুই যদি না আসতিস তাহলে হয়তো আমার জীবনটা অন্য খাতে বইতো। সবই এক, ভেতরে পুঞ্জীভূত লাভা আগ্নেয়গিরি থেকে বেরিয়ে পড়ল, তাই না? আগ্নেয়গিরিকে ওপর থেকে দেখে কি বোঝা গিয়েছিল যে এটা আগ্নেয়গিরি? একদিন সেটা ফেটে বেরিয়ে যাবে, সমস্ত ভেতরের লাভা সে উদগীরণ করবে, ভাবা যায় বাইরে থেকে দেখে? কিন্তু এটা ভাবা যায় তখনই যখন মানুষের ভেতরে রাগ উৎপন্ন হয়, তখন সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। অথচ তুমি বাইরে থেকে একটু কিছু বুঝতে পারলে না, এত মিষ্টি ব্যবহার, এত যত্ন, এত আদর, তুমি টেরটিও পেলে না যে ভেতরে ভেতরে সে কি কথা তোমার বিরুদ্ধে সে পোষণ করছে। একদিন আউটবার্স্ট হলো। তাহলে এই মুহূর্তে তোমার সম্পর্কের স্ট্যাটাসটা কোথায় দাঁড়িয়ে আছে সেটা জাজ করার জন্য তোমাকে একটু অপেক্ষা করতে হবে সেই দিনটার জন্য, যেদিন সে আউটবার্স্ট করবে। তাই রাগ আর শুধুমাত্র যে সম্পর্ককে নষ্ট করে তা নয়, কিন্তু রাগ কিন্তু একটা সত্যকে প্রকাশ করে, তাই না? তাই সাবধান। আমরা বড় আঘাত পাই যেদিন ওর মুখোশটা খুলে ফেলি, যেদিন বিপরীত মানুষটি তার মুখোশটাকে আর রেখে দিতে পারে না সাজিয়ে গুছিয়ে নিজের মুখের মধ্যে, সেদিন ওর ওই কুৎসিত রূপটা দেখে মনে বড় কষ্ট হয়। তখন ধিক্কার আসে না মনের মধ্যে যে এই সব ধারণাগুলো এতদিন আমার সম্পর্কে জমিয়ে রেখেছিল, পোষণ করেছিল, ভাবনাগুলো ভেবেছিল, এইগুলোই হচ্ছে জীবনের শিক্ষা। এই শিক্ষাগুলো পেয়ে যদি তুমি ওই যে পুড়িয়ে পুড়িয়ে সোনা হয়, যত পুড়াবে সোনা তত খাঁটি হবে, এই শিক্ষাগুলো আমাকে পুড়িয়ে পুড়িয়ে যথার্থ মানুষ করে তুলবে। এই প্রসঙ্গে আমি সেদিন একটা গল্প বলি, শোনো, সক্রেটিসের গল্প। সক্রেটিসকে কে না জানে? সক্রেটিস এক বিখ্যাত দার্শনিক। তিনি আমাদের কাছে সুবিদিত তাঁর প্রজ্ঞার জন্য, ধৈর্যের জন্য, গভীর চিন্তনের জন্য, তাই তো? কিন্তু তিনি এমন এক স্ত্রীর সঙ্গে বাস করতেন যিনি ঠিক তার বিপরীত মেরুর, মানে যিনি প্রতিটি মুহূর্তে
তার সহনশীলতার পরিচয় নিতেন। তার স্ত্রী বিখ্যাত তার অদম্য রাগের জন্য, তীক্ষ্ণ ভাষার জন্য, আর অত্যন্ত প্রভাবশালী উপস্থিতির জন্য। প্রতিদিন সকালবেলা মানে সূর্য ওঠার আগেই সক্রেটিসকে ঘর থেকে বার করে দিতেন, আর তিনি ফিরে আসতেন সন্ধে নামার আগ মুহূর্তে। কিন্তু তবুও তিনি কখনোই তার স্ত্রীর প্রতি অসম্মান প্রদর্শন করেননি, বরং কৃতজ্ঞ থেকেছেন। তিনি স্বীকার করেছেন, কোনো এক সময় বলেওছেন, তার এই প্রজ্ঞা বা তার এই জ্ঞান অনেকটাই কিন্তু স্ত্রীর অবদানে, মানে স্ত্রীর কাছ থেকে পাওয়া এই শিক্ষাগুলোই তাকে এতটা জ্ঞানী করে তুলেছে। এই পরীক্ষাগুলো, স্ত্রীর এই পরীক্ষাগুলো, মানে স্ত্রীর এই অত্যাচারজনিত যে পরীক্ষা দিতে হয়েছে তাকে প্রতি মুহূর্তে, সেই পরীক্ষাগুলোই তাকে শিখিয়েছে যে জ্ঞান, প্রকৃত জ্ঞান নীরবতায় বাস করে, আর শান্তি মেলে স্থিরতায়। একদিন ছাত্রদের নিয়ে বসে আছেন, আলাপ আলোচনায় রত। এমন সময় হঠাৎ তার স্ত্রী উন্মত্ত বাঘিনীর মতন এসে মাথায় জল ঢেলে দিলেন, রাগে গড়গড় করতে করতে। শান্ত নিশ্চুপ তিনি। মা মাথা মুছতে মুছতে, গা মুছতে মুছতে বললেন, দেখো, বজ্রপাতের পরে তো বৃষ্টি হওয়াটা স্বাভাবিক। এই হলেন সক্রেটিস। জীবনের একদম শেষ মুহূর্তে, অন্তিম লগ্নে, মানে তার দাম্পত্য অধ্যায়ের অন্তিম লগ্নেই বলা ভালো, অন্তিম লগ্নেও এমন একটা ঘটনা ঘটল যেটা মানে এমন একটা উত্তাল মুহূর্তের সৃষ্টি হলো, যেটা মানে ভয়ঙ্কর। তখনও তিনি শান্ত নিশ্চুপ। আর এই ঘটনায় উত্তেজনার পারদ তার স্ত্রীর এমন পর্যায়ে উঠে গিয়েছিল, মানে চড়ে গিয়েছিল, যে তিনি সেই রাত্রেই মানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারাও গেলেন। তখনও কিন্তু তিনি স্থির, যেন এক বিশাল পাহাড়। কোনো অবস্থাতেই তার কোনো বিকার নেই, অবিচল। দেখো, ইতিহাসে তার স্ত্রীর কথা হয়তো বিলুপ্ত হয়ে গেছে, তার স্ত্রীকে কেউ চেনে না, কিন্তু সক্রেটিস পরিচিত তার সহনশীলতার জন্য, তার ধৈর্যের জন্য। তার মানে এটাই যে একজন রাগ দেখালে প্রত্যুত্তরে রাগ দেখানোটা কোনো কাজের কাজ নয়। নীরবতায় সব শান্তি মেলে। তাই আজকাল যেটা দেখা যায়, দাম্পত্য মানেই হচ্ছে দ্বন্দ্ব, কলহ। তো দাম্পত্যে দ্বন্দ্ব, কলহ থাকতেই পারে, কিন্তু সেটাই কিন্তু সব নয়। দাম্পত্য অধ্যায়টা হচ্ছে একটা স্মরণিকা, একটা চলার পথ। সেখান থেকে তুমি কি শিখলে? সেখান থেকে তুমি শিখলে যে শক্তি সবসময় শব্দে নয়, শক্তি
নীরবতাতেও অনেক সময় প্রকাশ পায়। রাগের প্রত্যুত্তরে রাগ দেখানো নয়, রেজিস্ট করা, সংযত করাটাও একটা, সংযত হওয়াটাও একটা শিক্ষা। আর এই শিক্ষাটা আসে তোমার জীবনের একটা চরমতম মুহূর্তেই এই শিক্ষাগুলো পাওয়া যায়। তাই বন্ধুরা, আমরা যেমন একটু অপেক্ষা করব বন্ধুত্ব করার আগে, বন্ধুত্বের গাঁটছড়া বাঁধার আগে অপেক্ষা করব, ঠিক তেমনি আবার সবসময় রাগের প্রকাশ শব্দ দিয়ে বা কথা দিয়ে উদ্গারটা করব না। আমরা শান্ত, স্থির বা ধীর থেকে আমরা সেই পরিস্থিতিটাকে মোকাবিলা করতেও পারই। সক্রেটিস আমাকে যেন সেইটাই শেখালেন, তাই না? যে এই স্থিতধী হওয়াটা অত্যন্ত জরুরি। একটা সুন্দর মানুষ হওয়ার, প্রকৃত জ্ঞানী মানুষ হওয়ার লক্ষণ। আসি আজকে, কেমন লাগলো জানিও।